সার্কভুক্ত দেশগুলোতে আমরা আলোচনা করে ফেলেছি। এখন আলোচনা করব এই সার্কের ভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের আরো কিছু বিশেষ তথ্য যেখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রথমত, এই যে সার্কভুক্ত দেশগুলো রয়েছে সেখানে স্থলবেষ্টিত রাষ্ট্র রয়েছে নেপাল, আফগানিস্তান এবং ভুটান। বাংলাদেশের মাথার উপরে নেপাল এবং ভুটান, এবং আফগানিস্তান একেবারে শুরু, মধ্যপ্রাচ্যের পরেই যে আফগানিস্তান সেখান থেকে শুরু। এই স্থলবেষ্টিত দেশগুলোকে বলা হয় ল্যান্ড লকড কান্ট্রি। ল্যান্ডলকড কান্ট্রি অর্থাৎ যেই সমস্ত দেশগুলোর সাথে সরাসরি সমুদ্র সংযোগ নেই বা সমুদ্রের সাথে যোগাযোগ নেই সেগুলোকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। এই সার্কভুক্ত অঞ্চলের মধ্যে রয়েছে এই তিনটা দেশ। তাহলে এই তিনটা দেশের নাম আমরা মনে রাখবো। এবার আসুন, সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে। পরবর্তীতে 2016 সালের দিকে যখন অনুষ্ঠিত হওয়ার কথা তখন থেকে বন্ধ হয়ে আছে। ওকে, সম্মেলন বন্ধ আছে 2016 সাল থেকে। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা চলে যাব, সার্কের কিছু মূলনীতি আছে। এই মূলনীতি হয়তো পরীক্ষায় আসবে না, তবে সার্ক কেন অচল হয়ে আছে সেটি বোঝার জন্য আমাদের এই মূলনীতি সম্পর্কে একটু জানা দরকার। এই যে সার্ক সংস্থা, সেটির যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সর্বসম্মতিক্রমে 100% হ্যাঁ ভোটে। এখন তোমাদের কাছে প্রশ্ন, কোন একটা প্রস্তাব যত উত্তমই হোক, যত ভালোই হোক, এটার পক্ষে যদি ভারত হ্যাঁ ভোট দেয়, সেখানে কি পাকিস্তান কখনো হ্যাঁ ভোট দিবে? দিবে না। সে সবসময় ভারতের বিপরীতে থাকবে। ঠিক এই কারণে এখানে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়ে আছে, কোনো প্রস্তাবই পাশ হয় না। ঠিক এই কারণে তো এই নীতিমালা যদি চেঞ্জ করা হয়, যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে হয়তো সার্কের একটা কার্যকারিতা ফিরে আসতে পারে। আরেকটি হচ্ছে নিরপেক্ষীয় বিরোধ সংক্রান্ত সমস্যাগুলো সংস্থার সবাই তোলা যাবে না। আমাদের সার্কের মূলনীতিতে বলা আছে যে দুটি দেশের মধ্যে ঝগড়া চলতেছে, বিবাদ চলতেছে, এটা নিয়ে সার্কে আলোচনা করা যাবে না। এখানে শুধু আমরা কোঅপারেশন করব, বাণিজ্য দেখব, শিক্ষা দেখব, এক্ষেত্রে কোঅপারেশন করব। তো যদি সমস্যাগুলো সমাধান না হয় তাহলে তো এক টেবিলে বসতে পারবো না। সুতরাং এই জিনিসটাও সার্কের এখানে ভূমিকায় আসা উচিত যে পাকিস্তান ভারতের মধ্যে যে সমস্যা হচ্ছে সেটিও তাদের মধ্যস্থতায় আসা উচিত। তাহলে সার্ক কার্যকর হবে, আদারওয়াইজ সার্ককে কার্যকর করা সম্ভব হবে না। এখন চলেন, এই যে সার্কভুক্ত দেশগুলো রয়েছে তাদের ভিতরে কিছু চুক্তি হয়েছিল। একেবারেই যে কাজ করেনি তা না, কিছু কাজ হয়েছে, কিন্তু সেগুলোর কার্যকারিতার অভাব রয়েছে। সার্কভুক্ত কিছু দেশ বাণিজ্য শুল্ক সুবিধা দেওয়ার জন্য একজন আরেকজনকে 1993 সালে একটা চুক্তি স্বাক্ষরিত করে, সেটাকে বলা হয় সাপটা, সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। অর্থাৎ সার্কভুক্ত ওই দেশগুলো একজন আরেকজনকে কিছু পণ্যে শুল্ক সুবিধা দিবে। অর্থাৎ তার পণ্য আমার এখানে শুল্কহীনভাবে বা অল্প শুল্কে ব্যবসা করতে পারবে, আমার কিছু পণ্য তার কাছে, তার ওখানে ফ্রি অ্যাক্সেস পাবে কিংবা স্বল্প শুল্কে অ্যাক্সেস পাবে। এটাকেই বলা হয় প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এবং এটা কার্যকর হয় 95 সাল থেকে। আমরা মনে রাখবো এই কার্যকরের সালটা এবং এই নামটা মনে রাখবো, নাম হচ্ছে সাপটা, অর্থাৎ সার্ক প্রিফারেন্সিয়াল এগ্রিমেন্ট। এটি খুবই ইম্পর্টেন্ট। এরপরে আরেকটি এগ্রিমেন্ট কিন্তু আছে, সেটা হচ্ছে সাফটা। সেই সাফটা কি করে? সাফটা হচ্ছে, সেটি ছিল একেবারে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। অর্থাৎ এই যে প্রিফারেন্সিয়াল ট্রেড থেকে তখন আমরা মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরির দিকে গেলাম, যদিও সেটা শতভাগ এখনো অ্যাপ্লাই করা হয়নি। এখন আমরা যাব যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সার্কের, সেটি অর্থাৎ সার্কের কিছু অঞ্চল রয়েছে, যে অঞ্চলের কিছু কেন্দ্র রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে, সেখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। বিশেষ করে বাংলাদেশে যেগুলো অবস্থিত সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আসে সার্ক কৃষি কেন্দ্র। প্রশ্ন হয় সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকাতে অবস্থিত। এবং সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, এটা ইসলামাবাদে অর্থাৎ পাকিস্তানে অবস্থিত। এবং সার্কের যে তথ্য কেন্দ্র সেটা নেপালে। সার্কের এই যে এটা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, যে সার্কের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ঠিক কোথায় অবস্থিত? এটি হচ্ছে ভারতে অবস্থিত। এরপরে আসি যে সার্কের সাংস্কৃতিক কেন্দ্র কোথায়? এটা হচ্ছে শ্রীলঙ্কাতে। সার্কের উপকূলীয় অঞ্চল ব্যবস্থা কেন্দ্র হচ্ছে মালদ্বীপে। এবং সর্বশেষ সার্কের বন কেন্দ্র হচ্ছে ভুটান, এবং সার্কের জ্বালানি কেন্দ্রটা আমরা একটু মনে রাখবো, পাকিস্তান। এভাবে করে বাংলাদেশে যেগুলো অবস্থিত, ভারতে এবং পাকিস্তানে অবস্থিত, এই অঞ্চলগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আশা করছি এখন সার্ক থেকে যে প্রশ্নই আসুক আমরা উত্তর করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।